তেল দিছি লবণ দেওয়া আছে না ও এটা খাইতে আরো দারুণ লাগবে কুচানো পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মটর ডাল মাখা করেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকালবেলা রান্নার জন্য সব কেটে কুটে রেডি করে নিচ্ছি। লাউটাকে উপর দিয়ে ধুয়ে নিলাম। এরপর কেটে নিচ্ছি লাউ একেবারেই কচি। পাতলা করে উপরের খোসাটা ফেলে লাউটাকে আবারও ধুয়ে নেব। তারপর পাতলা পাতলা করে কেটে রান্নায় বসাবো। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। লাউর উপরের খোসাটা পাতলা করে ফেলে দিয়েছি। এখন আবারও পরিষ্কার করে ধুয়ে নিলাম। হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি। এবার লাউটা কেটে নেব। কচি লাউ খোসা ফালানোর পরে উপর দিয়ে কিরকম একটা কষের মতো দেখা যাচ্ছে, তাই আবারও ধুয়ে নিয়েছি। লাউ কুচাবো না, শুধু এরকম পাতলা করে কেটে নেব। কচি লাউ রান্নার পরে এমনিতেই মাখনের মতো হয়ে যাবে। আজ লাউ রান্না করব অল্প আলু আর রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। গত পরশুদিন বড় একটা রুই মাছের মাথা ভেজে অর্ধেকটা দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে। ওই ভাজা মাথাটা দিয়েই আজ লাউয়ের ঘন্ট করব, তাই রান্না হতে বেশি সময় লাগবে না। 3টা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কাটাকুটি শেষ, এখন রান্না বসালাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। তেল গরম হলে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। এখন লবণ দেব না, লবণ দিলে আলু কড়াইয়ের সাথে লেগে যাবে। ঢাকা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দেব আলুর পরিমাণ লবণ। এবার চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে আবারও অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। খুব সুন্দর মতো আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আলু ভাজা সুন্দর হলে লাউয়ের ঘন্ট খেতে খুবই চমৎকার লাগবে। মাছের মাথা তো আগেই খুব সুন্দর মতো ভেজে রেখেছিলাম। মাছের মাথা ভাজাতে আদা আর জিরা বাটা দিয়েছি। আরও একটু তেল দিলাম। ফোড়নে দেব গোটা জিরা, দারুচিনি, এলাচ আর ছোট 2টা তেজপাতা। কিছুক্ষণ ফোড়নটাকে নেড়েচেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে সাথে লাউ দিয়ে দিলাম। এভাবে তেলের উপর হলুদ দিলে যে কোনো তরকারিতে হলুদের গন্ধ লাগার কোনো চান্সই থাকে না। তবে হলুদ গুঁড়োটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। হলুদ দিয়ে সাথে সাথে তরকারি দিয়ে দিতে হবে বা চুলাটা একেবারে কমিয়ে রেখে হলুদ গুঁড়ো দিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আজ শুধু এক তরকারি রান্না করছি। গতকালের একটু হাঁসের মাংস আছে, মাংসটাকে জাল দিয়ে নিচ্ছি। একটু ফোটানো গরম জল দিয়েছিলাম, মনে হচ্ছে বেশি হয়ে গেছে, জাল দিয়ে কমিয়ে নেব। মাখো মাখো রাখবো। চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। গতকাল আমরা শুধু এক বেলা খেয়েছি, বাকিটা রয়ে গেছে। তো অরিন্দমের জন্য একটা বক্সে নিয়েছিলাম, পার্থর জন্য 3 বক্সে রেখেছি, আর যা আছে সব জাল দিয়ে নিচ্ছি। আজকের দিনও চলে যাবে। এদিকে লাউটা দেখুন কত সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন দেব ভেজে রাখা আলুগুলো, রুই মাছের মাথা ভাজা।
রুই মাছের মাথা ভাজার সময় একটু জিরা আদা বাটা দিয়েছিলাম, খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম। অনেক বড় একটা রুই মাছের মাথা, অল্প একটু বাঁধাকপি, তাই অর্ধেকটা বাঁধাকপিতে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আজ লাউ রান্না করছি। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব। এদিকে লাউয়ের ঘন্টতে দেওয়ার জন্য অল্প করে গোটা জিরা টেলে নিচ্ছি শুকনো খোলায়, খুব সুন্দর করে টেলে নেব। এরপরে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে লাউটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দেব 5-6টা ফালি করা কাঁচামরিচ। লাউয়ের তরকারি বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে, তার জন্যই অল্প করে কাঁচামরিচ দিয়েছি। মরিচগুলো বেশি ঝাল নয়। লাউটা সিদ্ধ হয়ে কত সুন্দর মাখনের মতো হয়ে গেছে দেখুন, বেশি নাড়ানো লাগছে না, ভেঙে যাচ্ছে সব। ভাজা জিরাগুলো এখানে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এভাবে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করলে এত যে চমৎকার হয়, একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। শীত থাকতে থাকতে কচি লাউ দিয়ে এভাবে একদিন রুই মাছের মাথা বা কাতল মাছের মাথা দিয়ে রান্না করলে, এই রান্নাটা যারা খাবেন তারা অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবেন এবং এর স্বাদটা ভুলতে পারবেন না, এত চমৎকার হবে। তবে এর বেশি মশলা দিবেন না, আমি যা মশলা দিয়েছি এরকম মশলা দিয়ে রান্না করবেন। শুধু মাছের মাথা ভাজাতে একটু আদা জিরা বাটা দিলেই হবে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। দেখতেই ভালো লাগছে। আলু ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, লাল লাল করে আলুগুলো ভেজে দিয়েছিলাম, তাই দারুণ একটা ঘ্রাণও লাগছে। কোনো প্রকারেই যেন নিচ দিয়ে লেগে না যায়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। যে কোনো রান্না নিচ দিয়ে লেগে গেলে ওই রান্নাটা খেতে একটুও ভালো লাগে না, ওটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। লাউর ঘন্ট দেখুন কত সুন্দর লাগছে। প্রতিদিনের মতো আজকের রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন দিনের 3:30 বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। প্রথমে নিচ্ছি লাউয়ের ঘন্ট। আরও একটা সুন্দর পদ যোগ হবে এখানে। গতকাল আমরা ফুচকা খেয়েছিলাম, ফুচকার পুরের জন্য মটর ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, তো একটু বেশি হবে ভেবে রেখে দিয়েছিলাম, ওই জিনিসটা এখন মাখা করে নেব। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচও কুচিয়ে নিলাম, সাথে একটু সরিষার তেল দিয়েছি। ওটা খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। বাইরে ভীষণ শব্দ হচ্ছে, এ কারণে আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না, দুঃখিত। তবে খাওয়া দাওয়া দেখলে অবশ্যই বুঝতে পারবেন রান্নাগুলি কেমন হয়েছে। এই সুযোগে আমি আপনাদের সাথে একটু কথা বলি। গতকালের ভিডিওতেও আমি অনেক অনেক কথা বলেছিলাম, ওই কথাগুলি শুনে আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন। উনি লিখেছেন, দিদি আপনার অনেক ধৈর্য। উনি নয়, আপনারা সবাই লিখেছেন আমার অনেক ধৈর্য, আমি অনেক ধৈর্য ধরে কাজ করছি। এটা অবশ্যই ঠিক বলেছেন। 3 বছর আগে যখন আমি ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল খুলেছিলাম, স্বপ্নাস ব্লগ চ্যানেলটি, তখন আমার সাথে আরও অনেকে ছিলেন নতুন। যখন ওনাদের ভিডিওগুলি দেখতাম তখনই বুঝতে পারতাম আমাদের মতন নতুনই। তো এখন ওনাদের অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ফেসবুকেও অনেক অনেক ফলোয়ার হয়ে গেছে, কিন্তু আমি এখনো আগের মতোই ছোট রয়ে গেছি। আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন, এখনো আপনারাই দেখছেন। তেমন বেশি মানুষ আমাদের ভিডিও দেখে না, কারণ আমাদের ভিডিওতে কোনো রং মাখানো কিছুই নাই, মিথ্যা বা বানোয়াট কিছুই নাই, একেবারে বাস্তব চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই জন্যই হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু আমাকে যারা পছন্দ করেন তারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন।
তাদের জন্যই আমি ভিডিও তৈরি করি। আপনাদের সেই মায়া জড়ানো সুন্দর কমেন্টসগুলি দেখলে আমি নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ পাই এবং নতুনভাবে মনে আনন্দ পাই। তার জন্যই ভিডিও করি এবং ধৈর্য হারাই না। নদিয়া থেকে শিখা বিশ্বাস দিদিমণি লিখেছেন, দিদি আপনার অনেক ধৈর্য। 3 বছর আগে চ্যানেল খুলে এখন পর্যন্ত 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, তবুও আপনি এখনো খুব সুন্দরভাবে ভিডিও দিয়ে যাচ্ছেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়া থেকে বলছি, আমার খুব ইচ্ছা ছিল ভিডিও করার, কিন্তু দিদি আপনার মতো ধৈর্য আমার নেই। আর ভিডিও এডিট করা, আপলোড এগুলি আমি কিছুই জানি না। সম্ভব হলে আমার কমেন্ট একটু পড়বেন এবং পরের ভিডিওতে আমার কথাটা একটু বলবেন। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দিদি। খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আমাদের মতো যারা ফেসবুক এবং ইউটিউবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, তাদের সবার অবশ্যই ধৈর্য আছে বলতেই হবে। যারাই এই প্ল্যাটফর্মে কাজ করছেন তারা অবশ্যই জেনে শুনে বুঝেই এখানে কাজ শুরু করেছেন এবং সবাই জানেন যে একদিনে কারো সফলতা আসে না। কারো কারো হয়তোবা আসে, যাদের ভাগ্য ভালো তাদের অল্প দিনেই সফলতা চলে আসে, আর কারো কারো অনেক দিন পরে সফলতা আসে। সেই জন্যই আমি ধৈর্য ধরে পড়ে আছি। আমার ইউটিউবে চ্যানেল খোলার 2 মাসের মাথায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তখনই আমি মনিটাইজেশন পেয়েছিলাম। কিন্তু মনিটাইজেশন পেয়েও তেমন লাভ হয় নাই। তারপরেই আবার ভিডিওগুলি ডাউনে থাকতো, সবসময় 200, 300, 250, 350 এরকমই ভিউ হতো। কিন্তু আমি তারপরও একদিনও ভিডিও তৈরি করা বাদ দেইনি। প্রতিদিন ভিডিও আপলোড দিয়েছি। যদিও বা কোনোদিন কোনো কাজে ব্যস্ত ছিলাম, পরের দিন 2টা ভিডিও আপলোড করেছিলাম। প্রতিদিনই আমি ভিডিও তৈরি করেছি। আমি জানি একদিন না হয় একদিন সফলতা আসবেই। কবে আসবে, কখন আসবে সেটা ভগবানই জানেন। তবে কাজ করে যাচ্ছি। কী কারণে আমি এখানে পড়ে আছি এবার বলি। আমাদের 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের বিয়ে হয়েছে 2008-এ। 2019-এ মেজ, ছোট 2 মেয়ের বিয়ে হয়েছে 15 দিনের আগপাশে। এই 2 মেয়ের বিয়ে দিয়ে আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি। ঘরে তেমন কোনো কাজও ছিল না। একবার রান্না করতাম 3 জনের জন্য। সারাদিন আর রান্না বান্না নাই, তেমন কাজকর্মও নাই। রাতে শুইলে ঘুম আসতো না। অবস্থা আমার খুবই খারাপ ছিল। এর পর বাংলাদেশে শুরু হলো 2020 সালে করোনার প্রাদুর্ভাব। লকডাউন আরম্ভ হলো। শারীরিক কন্ডিশনও খারাপ। তখন অনেক ভেবে চিন্তে কুল পাচ্ছিলাম না কি করব। তারও 1-1.5 বছর পরে আমার ছেলে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল। ও বলছে, মা স্মার্টফোনে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মানুষের ভিডিও দেখবেন, ফেসবুক দেখবেন, আপনার কাছে ভালো লাগবে। তখন স্মার্টফোন কিভাবে চালায়, কিভাবে কল দেওয়া হয়, কিভাবে কল রিসিভ করা হয় কিছুই জানতাম না। আমার ছেলে সব শিখিয়ে দিয়েছে। আস্তে আস্তে সব কিছু জেনে বুঝে অনেক অনেক মানুষের ভিডিও দেখতে থাকলাম। এইসব দেখে আমার মনেও অনেক উৎসাহ জাগলো যে আমিও একটা চ্যানেল খুলবো। এভাবেই মনের আগ্রহ নিয়ে চ্যানেল খুলেছিলাম। তখন আমি সফলতার কথা চিন্তাও করি নাই। আমি শুধু চিন্তা করেছিলাম যে ইউটিউবে বা ফেসবুকে যদি ভিডিও ছাড়ি, অনেকে আমার ভিডিও দেখবে, কমেন্টস করবে, অনেক অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ হবে, কমেন্টসের মাধ্যমে কথোপকথন হবে। এটাই ছিল আমার স্বপ্ন, আর তেমন কিছুই ছিল না। ঠাকুরের আশীর্বাদে 2 মাসের মাথায় আমার একটা ভিডিও ভাইরাল হয়ে মনিটাইজেশন পেয়ে গেলাম। এরপরেই মনে অনেক আনন্দ নিয়ে, আশা নিয়ে কাজ করতে শুরু করলাম মনোযোগ দিয়ে। সেই থেকে এই পর্যন্ত একদিনও থামি নাই। অনবরত ভিডিও তৈরি করছি। যা রান্না করছি, ডাল, আলু ভর্তা হলেও ওই রান্নাটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তাই দেখে আপনারা অনেক আনন্দ পাচ্ছেন, আমাকে কমেন্টসের মাধ্যমে অনেক উৎসাহিত করছেন। তাতেই আমি মহা খুশি। সবাই ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।